আবহাওয়ার দিকে একটু নজর রাখি আসুন, কারণ রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। ডিসেম্বরের এই শীতে দেখুন ফের বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। দক্ষিণবঙ্গের 8 জেলায় চলছে বৃষ্টি, ঠান্ডাও বেশ কিছুটা কমে গেছে। কথা বলবো বিবেক আমাদের প্রতিনিধির সঙ্গে। বিবেক, আবহাওয়া দফতর কি বলছে এই সময়? এই বৃষ্টি কি স্বাভাবিক? ঠান্ডা আবার তাহলে কবে পড়বে? গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে ঠান্ডার প্রকোপ বেশ কিছুটা কম। দেখো, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই আকাশ মেঘলা, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেড়েছে এবং সেই সঙ্গে কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গের 8 জেলা এবং কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দফায় দফায় হয়েছে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যে খবরটি জানতে পারছি যে পশ্চিমী ঝঞ্ঝা আগামী 2-3 দিন ধরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বড়দিনের এই মরশুমটাতে কিন্তু সেই অর্থে জাকিয়ে শীত, যেটাকে আমরা বলে থাকি, সেই জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলবে, অপরদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও বৃষ্টি চলার সম্ভাবনা। এবং দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে মোট 10 থেকে 12টি জেলাতে কিন্তু কুয়াশার প্রাবল্য থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারের নিচেও নেমে যেতে পারে, এমনটাই কিন্তু সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে 2 পার্বত্য জেলা, সেখানেও কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। বেশ বিবেক, অনেক ধন্যবাদ। এদিকে জেলায় জেলায় কি ছবি আসুন একটু দেখা যাক। সকাল থেকেই দক্ষিণবঙ্গের 8 জেলায় বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশা, পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তুরে হাওয়া। জেলাগুলোর কি ছবি একটু দেখব। পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন দিগ্বিজয়। দিগ্বিজয়, সকাল থেকে আমরা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির খবর পাচ্ছি, পশ্চিম মেদিনীপুরের কি পরিস্থিতি? দেখো মিমি, পশ্চিম মেদিনীপুরে গতকাল রাত থেকেই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছিল এবং আজ সকাল থেকে কিন্তু সেই ধারা অব্যাহত রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলা এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু এখনো বৃষ্টি চলছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিন ধরে একটা ঠান্ডার অনুভূতি ছিল, সেটা কিন্তু কিছুটা হলেও বাধা পেয়েছে। কারণ আজকে এই এলাকাগুলির তাপমাত্রা রয়েছে 18 ডিগ্রি, অর্থাৎ এক ধাক্কায় 5 থেকে 6 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়েছে। আজকে সারাদিনই কিন্তু একই পরিস্থিতি থাকবে। যেহেতু ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছে, তাই মাথায় ছাতা নিয়ে মানুষজন তাদের কাজে বেরিয়েছে, বাইরে বেরিয়েছে। এবং এই যে একটা বৃষ্টিমুখর ওয়েদার, সেখানে কিন্তু বিভিন্ন চায়ের থেকে কিন্তু চায়ের আমেজে চলছে। সারাদিনই কিন্তু এইভাবে ওয়েদার থাকবে। সকাল থেকে বৃষ্টি পড়ছে। চলুন একটু দক্ষিণ 24 পরগনায় উপকূলের দিকে কি পরিস্থিতি জানবো। আমার সঙ্গে রয়েছেন অনুপ, আমাদের প্রতিনিধি। অনুপ, ঠান্ডা কিরকম? গত 2 দিন ধরে যেভাবে ঠান্ডাটা ছিল সেই তুলনায় সকাল হলেও কিছুটা একটু ঠান্ডা বেড়েছে। কারণ যেভাবে গতকাল সন্ধ্যা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে, সেই মতো কিন্তু গতকাল রাতেও কিন্তু সেই বৃষ্টি মাঝে মাঝে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি হয় এবং সকাল হতেই ভোর রাত হতেই কিন্তু আবারও শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা জুড়ে ঘোষণা বসন্তী সহ ক্যানিংয়ের বিভিন্ন এলাকায় কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি। সেই কারণে কিন্তু মানুষজন সকাল থেকেই গ্যাস কাজকর্ম বেরিয়েছেন, তারা হাতে ছাতা নিয়ে বেরিয়েছেন এবং তুলনামূলকভাবে রাস্তায় যেসব মানুষজন বেরোয় সেই সংখ্যাটাও অনেক কম। প্রতিদিন সকালবেলায় যে মানুষজন প্রাতঃভ্রমণে বেরোবে, এই বৃষ্টি কারণে কিন্তু তারা বেরোতে পারেনি। রাস্তায় যান চলাচল অনেকটাই কম ছিল এবং সকাল থেকে ভেজে আকাশ এখনো কিন্তু ধীরে ধীরে এবং বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি চলছে। এবং নদী উপকূলবর্তী এলাকায় বসবাস যেসব এবং বাসন্তী বিভিন্ন এলাকায়, সেখানেও কিন্তু যেসব মানুষজন বিভিন্ন জেলাতে কিন্তু একই ছবি, দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে আর সেই সঙ্গে ঘন কুয়াশা। পুরুলিয়ার ছবিও দেখাবো আপনাদের। পুরুলিয়ায় দেখুন আগুন পোহাচ্ছেন, কারণ পুরুলিয়ায় এবছর বেশ ঠান্ডা পড়েছে, বৃষ্টি চলছে সেখানেও। আর ঘন কুয়াশার দাপট, ঘন কুয়াশায় ঢেকেছে চারদিক। আর সেই সঙ্গে দীঘার ছবি দেখাচ্ছি, উপকূলেও বৃষ্টি, গতকাল রাত থেকেই বৃষ্টি, আর সেই সঙ্গে যেরকম বলছিলাম কুয়াশা। একই সঙ্গে পুরুলিয়া আর দীঘার ছবি দেখাচ্ছি আপনাদের। আর এদিকে আজ দার্জিলিংয়ে কিন্তু তুষারপাতের সতর্কতা রয়েছে। সিকিমেও তুষারপাত হতে পারে, ফলে পর্যটকরা কিন্তু বেশ উপভোগ করছেন কনকনে ঠান্ডা আর সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা। আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিরও সতর্কতা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস এবং সেই সঙ্গে তুষারপাতের সতর্কতা।
আবাসে ফের বেনিয়মের অভিযোগ। দেগঙ্গার কলসুরে অভিযোগ উঠছে আবাসের তালিকা নিয়ে। পঞ্চায়েত ট্যাক্স দিলে বাড়ি মিলবে, যোগ্যদের তালিকা থেকে নাম বাতিলেরও অভিযোগ। আবাস তালিকা নিয়ে পঞ্চায়েত অফিসে গন্ডগোল বাধে। দেখুন পঞ্চায়েত অফিসে কি হয়েছে। রীতিমতো হাতাহাতি মারামারি বেঁধে যায় পঞ্চায়েত অফিসে। কথা বলবে জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, কি হয়েছে, কি অভিযোগ উঠছে? এই যে পঞ্চায়েতের ট্যাক্স দিলে তবে বাড়ি মিলবে, এই দাবি করছে কে? একদম দেখো, দেগঙ্গা কলসুর গ্রাম পঞ্চায়েতের আবাস নিয়ে ফের বেনিয়মের অভিযোগ। অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে যারা যোগ্য তারা পাচ্ছেন আবাসের ঘর বা লিস্টে নাম নেই, কিন্তু যারা যোগ্য অর্থাৎ অযোগ্য প্রায় একতলা দুতলা বাড়ি তারা পাচ্ছেন আবাসের ঘর। এমনটাও কিন্তু একেবারে ভুরি ভুরি অভিযোগ এই দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতে। শুধু এই ধরনের অভিযোগ নয়, আবাস নিতে গেলে দিতে হবে পঞ্চায়েতের ট্যাক্স, এবং সেটা 500, 700, 1200 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে, তাহলেই এই ধরনের মানুষদেরকে আবাসের লিস্ট থেকে নাম দেওয়া হবে, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। কেন লিস্টে, কেন আবাস পেতে গেলে এই ট্যাক্সের টাকা দিতে হবে তা নিয়ে এক পঞ্চায়েত সদস্য প্রতিবাদ করে। সেই পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় এবং গলা ধাক্কা দিয়ে সেই পঞ্চায়েত থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এমনটা অভিযোগ উঠে আসছে। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন যাদের দিকে অভিযোগের তীর, অর্থাৎ পঞ্চায়েত প্রধান স্বামী, তার কিন্তু অভিযোগ যে তেমন কিছু নয়। অর্থাৎ বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয়েছে, পঞ্চায়েতের যে বোর্ড মিটিং রয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যারা আবাস পাবে তাদেরকে এই টাকাটা দিতে হবে, এটা বোর্ডের সিদ্ধান্ত। ফলে সেই পঞ্চায়েত সদস্য তিনি বলছেন এই কথাগুলো, ফলে তাকে সরিয়ে দেওয়া হয়। একদম দেখো, এখানেই পঞ্চায়েত সদস্যরা স্পষ্ট অভিযোগ যে যেখানে পঞ্চায়েত প্রধান রয়েছেন, উপপ্রধান রয়েছেন, আরো অন্যান্য পঞ্চায়েত সদস্যরা রয়েছেন, তারা কোনো প্রতিবাদ না করলেও কেন পঞ্চায়েত প্রধান এখানে, পঞ্চায়েত প্রধানের স্বামী এখানে এসে আঙুল তুলছেন, এবং কেন তিনি কোনো বোর্ড মেম্বার না হয়েও একজন পঞ্চায়েত সদস্যকে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ উঠছে। একজন উপভোক্তা তিনি অভিযোগ করছেন যে এই আবাসের প্রথম যে তালিকা বেরিয়েছিল সেখানে তার নাম ছিল, তিনি যোগ্য, তিনি বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু পরে যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় আর তার নাম নেই, তার নাম বাদ। এবং পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে আরো একটা তালিকা বের হবে এবং সেই তালিকায় তার নাম থাকবে। শুনুন কি অভিযোগ করেছেন। লিস্টে নাম ছিল, হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে কি পঞ্চায়েতে গিয়েছি, গিয়ে যাওয়ার পরেই বলছে ট্যাক্স কাটতে হবে, ট্যাক্স না কাটলে কোনো অ্যালাউ হবে না। তার লোকের কাছ থেকে ধার করে নিয়ে আমি করলাম। কত টাকা? 500 টাকা নিয়ে ট্যাক্স কাটলাম, কেটে উপরে গেলাম, গিয়ে বলছে এখানে লিস্টে নাম নেই, পরের বার দেখা যাবে। ঘর পেতে গেলে টাকা দিতে হবে এরকম কোনো ব্যাপার আছে? না না, এরকম কোনো নোটিশ টাঙানো আছে পঞ্চায়েতে? না না, নেই, সবার কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ, সবাই ট্যাক্স কাটছে। হ্যাঁ, আমি ওই হিসেবে আমরা বলেছে বলে আমরাও কাটলাম। মেম্বার চেঁচামেচি করেছে, প্রতিবাদ করেছে। গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ কোথায় পাবে এক্ষুনি এই মুহূর্তে, তো আপনারা জানাননি কেন আগের থেকে? তারা এই কথাটা মেম্বার বলেছে, তাই মারধর করেছে। হ্যাঁ, তাই ধাক্কা ধুক্কি দিয়েছে। দেগঙ্গার দিকে আমাদের নজর তো থাকবেই, পাশাপাশি নকশালবাড়ির একটা খবর দেখাই। নকশালবাড়িতে চা বাগানের পাশে নদী, আর সেই নদী থেকে অবাধে বালি এবং পাথর চুরি, এতেই বিপত্তি, ভাঙছে পাড়, তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চা বাগান। এইসব চা বাগান বাঁচাতে প্রশাসনের বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে চা বাগান মালিকদের সংগঠন। চা বাগানের একেবারে গা ঘেঁষে নদী, যে কোনো সময় ধস নামতে পারে, ধস নামছেও, তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে চা বাগান। অভিযোগ, নদী থেকে অবাধে বালি পাথর চুরির জেরেই এই বিপত্তি। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানে রয়েছে একের পর এক চা বাগান। এর অন্যতম বেলগাছি চা বাগান, এর পাশ দিয়ে বয়ে গিয়েছে মানঝা নদী। এই নদী থেকে তোলা হচ্ছে বালি, তোলা হচ্ছে পাথর, তারপর ট্রাক্টরে তুলে পাচার। এর জেরে নদীর পাড়ে তৈরি হচ্ছে বড় বড় গর্ত, চা বাগান ধসে তলিয়ে যাচ্ছে নদীতে।
এই ব্রিজটা দেখুন, নদীর চর দখল করে কংক্রিটের ব্রিজ। সাধারণের যাতায়াতের জন্য এই ব্রিজ নয়। এই ব্রিজ তৈরি করা হয়েছে যাতে নদী থেকে বালি পাথর চুরির পর তা সহজে পাচার করা যায়, যাতে বালি পাথর বোঝায় ট্রাক্টর সহজে যাতায়াত করতে পারে। চা শ্রমিকরা বলছেন, এভাবে চললে নদীর গা ঘেঁষে থাকা চা বাগানগুলি বাঁচানো মুশকিল, সবই তলিয়ে যাবে। এই জমিনে এরকম যে কাজ হচ্ছে, এটা তো ইনলিগাল কাজ হচ্ছে। এই ধরনের কাজ হলে বাইরের কন্ট্রাক্টর হোক বা বিজনেসম্যান, এটা দিয়ে আমাদের বাগানের ক্ষতি হচ্ছে, বাগানে ইনভলভ হয়ে এভাবে হলে কি হচ্ছে যে আমরা চুপ করে থাকলে এই সমস্যা সারাদিন চলতে থাকবে। हमारे हिसाब से ये इलीगल एक्टिविटी यहाँ पे चल रही है। अगर रिवर का भी अगर मान लीजिए टेंडर भी हुआ है तो जो रिवर बेड है वहां करेगा। अभी जो ये काम किया जा रहा है, ये हमारे बेलगाछी की जो हमारी लैंड है कंपनी का, उस लैंड के अंदर ये लोग जो है माइनिंग का काम शुरू हुआ है। শুধু বেলগাছি চা বাগান নয়, আরো বেশ কয়েকটি বাগানও একই সমস্যায় ভুগছে। নদী থেকে চুরি হচ্ছে বালি, পাড়ে নামছে ধস, তলিয়ে যাচ্ছে পাড়ের চা বাগান। এ নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে চা বাগান মালিকদের সংগঠন। তো ওনারা এটা দীর্ঘদিন ধরে লিখছিলেন, আমাদের কাছে অ্যাপিল করেছিলেন। আমরা অ্যাসোসিয়েশন থেকে একটা জেলা প্রশাসনকে আমরা লিখেছি, গত বছরও লিখেছিলাম, এবছরও লিখেছি, এবং আশা করি প্রশাসন তৎপর হয়েছে এবং তারা দ্রুততার সঙ্গে এগুলো ব্যবস্থা নিচ্ছেন। নিউজ 18 বাংলা।